এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা 2 ডিসেম্বর 2019-এর মুম্বাইয়ের মাহিম বিচের একটা ঘটনা। মাহিম বিচে আর্লি মর্নিং যখন লোকজন মর্নিং ওয়াক করার জন্য হাঁটছিল, হঠাৎ করে তারা দেখেছিল একটা লাল রঙের সুটকেস এসে সেই বিচে উঠেছিল। লোকজন সেখানে ভিড় করে বোঝার চেষ্টা করছিল যে সুটকেসটাতে কি আছে। পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়েছিল, পুলিশ এসে সুটকেসটা খুলেছিল। পুলিশ আর আশেপাশে ভিড় করে যে লোকজনেরা দেখছিল তারা অবাক হয়েছিল। সুটকেসের ভেতরে কোনো একটা পুরুষ মানুষের একটা হাত, একটা পা, ডান হাত আর বাম পা ছিল। সেই সঙ্গে ছিল একটা ছেলেদের শার্ট, ছেলেদের প্যান্ট, একটা লাল রঙের সোয়েটার। পুলিশ এবার বোঝার চেষ্টা করছিল যে যার হাত পা কাটা অবস্থায় এসেছে তার শরীরের বাকি অংশগুলো কোথায়, বা যার এটা হাত আর পা তার আসল পরিচয়টা কি। আশেপাশের বিভিন্ন এলাকার বিচগুলোতে খোঁজ নেওয়া হয়, দেখা হয় যে এই ধরনের আরো কোনো ব্যাগ বা কোনো বডি পার্ট সেখানে এসে উঠেছে কিনা, কিন্তু সেই রকম কোনো খবর ছিল না। সিসিটিভি ফুটেজ গুলো চেক করা হয়, যদি কোনো সিসিটিভিতে দেখা যায় যে কেউ এই সুটকেসটা জলে ফেলছে, কোনো এরিয়াতে কোনো বিচে এই ধরনের সন্দেহজনক কোনো সিসিটিভি ফুটেজ পুলিশ দেখতে পায়নি। এবার পুলিশ আশেপাশের সমস্ত এরিয়াতে কোথাও কারো মিসিং কমপ্লেন রয়েছে কিনা বোঝার চেষ্টা করছিল, সেগুলোও কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না। পুলিশ একদম ক্লুলেস ছিল, কিচ্ছু খুঁজে পাচ্ছিল না। এবার পুলিশের হাত থেকে ব্যাপারটাকে নিয়ে ক্রাইম ব্রাঞ্চের হাতে দিয়ে দেওয়া হয়। এবার ক্রাইম ব্রাঞ্চের টিম নিজেদের তদন্ত শুরু করে। যে সুটকেসটাতে ওই হাতটা আর পাটা ছিল সেই সুটকেসটা খুব ভালো করে দেখা হয়, তবে সেটা দেখে কিছুই বোঝা যায় না, কারণ একটা লোকাল কোনো দোকান থেকে সস্তায় কেনা সুটকেস ছিল। সুটকেসের ভেতরে যে প্যান্টটা ছিল সেটাও একটা নর্মাল প্যান্ট, তবে দেখে বোঝা যাচ্ছিল এই প্যান্টটা যার, তার হাইটটা একটু কম, অ্যাভারেজ একটা হাইট ছিল, লম্বা মানুষের প্যান্ট নয় সেটা। সেই সঙ্গে যে শার্টটা ছিল সেটাও দেখে বোঝা যাচ্ছিল যে এটাও কোনো লম্বা মানুষের শার্ট নয়। ক্রাইম ব্রাঞ্চের টিম এবার মনে মনে এটুকু বুঝেছিল যে এই যে শার্টটা বা প্যান্টটা দুটোই কোনো কম হাইটের মানুষের। সেই সঙ্গে এসেছিল একটা লাল রঙের সোয়েটার। সোয়েটারটাকে খুব ভালোভাবে দেখা হয়, কিন্তু সেখানে কোনো ট্যাগ, কোনো কিছু লেখা ছিল না। শুধু যে শার্টটা পাওয়া গেছিল সেটাকে দেখে বোঝা যাচ্ছিল যে এটা কোনো ট্রেলারের কাছে তৈরি করা, সেলাই করা একটা শার্ট। এটা কিন্তু রেডিমেড কেনা শার্ট নয়। শার্টের কলারের কাছে আমরা সাধারণত দেখেছি একটা কাপড়ে লেখা ট্যাগ সেখানে লাগানো থাকে, ঠিক সেই রকমই একটা সেই শার্টের কলারে ট্যাগ লাগানো ছিল। দেখে ক্রাইম ব্রাঞ্চের টিম বুঝতে পারে যে ওটা একটা টেলারের দোকানের নাম। সেখানে লেখা ছিল এলমো মেন্স ওয়্যার। এবার মুম্বাই বা তার আশেপাশের এরিয়াতে ওই নামের কোনো টেলারের দোকান রয়েছে কিনা সেটা খুঁজতে শুরু করে ক্রাইম ব্রাঞ্চের টিমগুলো। মুম্বাইয়ের কুরলা ওয়েস্টে ওই ট্রেলারের দোকানটা পাওয়া যায়। সেখানে টিম যায়, ওই শার্টটা সঙ্গে করে নিয়ে যায়। সেখানে যে কর্মচারীরা ছিল তাদেরকে শার্টটা দেখানো হয়, তারা শার্ট দেখে চিনতে পারে যে এই শার্টটা তাদের দোকানেই তৈরি। এবার তাদের পুরনো রেজিস্টারের খাতা বের করা হয়, যেখানে তারা যে জিনিসগুলো তৈরি করছে তার নাম আর পাশে কাপড়ের একটা টুকরো, যে কাপড়টা তাদেরকে সেলাই করতে দেওয়া হয়েছে সেই কাপড়ের একটু টুকরো কেটে সেখানে
স্টেপল করে লাগানো থাকে, যাতে ভুল বোঝাবুঝি না হয়, অন্য কারোর কাছে অন্য কারোর জামা না চলে যায়। সেই রকমই একটা স্লিপ, যেটাতে কাপড় আটকানো থাকে, একটা কাস্টমারের কাছে থাকে আর একটা দোকানের রেজিস্টারে কাপড়টা লাগানো থাকে। সেই কাপড়ের সাথে সেই শার্ট ম্যাচিং করে একটা নামও পাওয়া যায়, যে ওই শার্টটা কে সেলাই করেছিল। যে ওই শার্টটা সেলাই করেছিল তার নাম ছিল বিনাট রিবোলো। অত বড় এলাকা মুম্বাই, সেখানে একটা নাম বিনাট রিবোলো কিভাবে পুলিশ টিম খুঁজে পাবে? এবার তারা সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছিল। সোশ্যাল মিডিয়া বলতে ইনস্টাগ্রাম, ফেসবুক। ফেসবুকে বিনাট রিবোলো নামের যে অ্যাকাউন্ট গুলো ছিল সেগুলোকে তারা খুঁজে বের করে। তারপরে তারা সবার প্রোফাইল পিকচার বা ভেতরে গিয়ে যে ফটোগুলো ছিল সেগুলোকে দেখার পরে যাদেরকে দেখে লম্বা লোক বলে মনে হচ্ছিল তাদেরকে বাদ দেওয়া হয়। শুধু শর্ট হাইটের লোকদেরকে শর্ট লিস্টেড করে রেখে নেওয়া হয়। ক্রাইম ব্রাঞ্চ টিমের বিভিন্ন মেম্বাররা প্রত্যেকটা অ্যাকাউন্টে গিয়ে পার্সোনালি খুব ভালোভাবে চেক করে দেখছিল, সব ফটোগুলো খুলে খুলে দেখছিল। একটা অ্যাকাউন্টে গিয়ে তাদের চোখ দাঁড়ায়, সেই অ্যাকাউন্টে বিনাট রিবোলোর ফটো দেখতে দেখতে সেই লাল সোয়েটারটা দেখতে পাওয়া যায়, যে সোয়েটারটা সেই সুটকেসের ভেতরে পাওয়া গেছিল। খুব ভালোভাবে বিনাট রিবোলোর পুরো অ্যাকাউন্ট বা তার পোস্ট করা সমস্ত ছবিগুলো দেখা হয়। দেখার পরে সেখানে তিনি নিজের একটা আই কার্ডও পোস্ট করেছিলেন একদিন। আই কার্ডে বোঝা যায় যে তিনি কোনো একটা রাজনৈতিক পার্টির একজন মেম্বার। সেখানে তার ফোন নাম্বার, তার বাড়ির অ্যাড্রেস ইত্যাদি পাওয়া যায়। বাড়ির অ্যাড্রেস ছিল সান্তাক্রুজ ইস্ট। ফোন নাম্বারে ফোন কল করে দেখা যায় কল রিসিভ হয় না। তখন পুলিশ মনে করে যে বিনাট রিবোলো মারা গেছে, হয়তো সেই জন্য কল রিসিভ হচ্ছে না। তার বাড়িতে যে অ্যাড্রেসটা ছিল সেই এরিয়াতে যাওয়া হয়, লোকজনকে জিজ্ঞেস করা হয়, লোকজন তার বাড়িটা দেখিয়ে দেয়। তবে বাড়িতে তালা বন্ধ করা ছিল। তার আশেপাশের প্রতিবেশীদেরকে জিজ্ঞেস করা হয় যে বিনাট রিবোলো কোথায় গেছে। তো তারা বলে বেশ কিছুদিন ধরে আমরা বিনাট রিবোলোকে বাড়িতে আসতে দেখছি না, বাড়িতে দেখছি তালা। তিনি আর তার সাথে তার একটা মেয়েও থাকে ওই বাড়িতেই। কিন্তু যেদিন থেকে আমরা রিবোলোকে দেখতে পাচ্ছি না, তার মেয়ে আরাধ্যা পাটিল বা যাকে অনেকেই রিয়া বলে ডাকে, তাকেও আমরা দেখতে পাচ্ছি না। এবার ক্রাইম ব্রাঞ্চের টিম একটু ভয় পায়, যেমন বিনাট রিবোলো মারা গেছে, হয়তো তার মেয়েও মারা গেছে। এবার তারা বিনাট রিবোলোর বাড়ির তালা ভাঙবে ঠিক করে। তালাটা ভাঙা হয়, পুলিশের টিম ভেতরে যায়। ঘরের ভেতরে ঢুকে তারা বিনাট রিবোলোর যে মেয়ে আরাধ্যা পাটিল, তার বেশ কিছু খাতা বই ইত্যাদি দেখতে পায়। সব খাতা বই খুব ভালোভাবে চেক করতে করতে একটা খাতা বা নোটবুকের মধ্যে আরাধ্যার নাম লেখা ছিল, তার ফোন নাম্বার লেখা ছিল, লাস্ট পেজে বারবার লেখা ছিল সরি পাপা, আর লেখা ছিল আই এম সরি ফর ইউ, আই এম এ ব্যাড গার্ল। আরাধ্যার যে ফোন নাম্বারটা সেখানে লেখা ছিল সেটাতে বারবার কল করা হয়, সব সময় ফোনটা সুইচ অফ। ক্রাইম ব্রাঞ্চের টিম কিন্তু বারবার চেষ্টা করছিল ফোন কলটা করার, কিন্তু ফোন লাগেনি। একটা সময় ফোন অন হতেই ক্রাইম ব্রাঞ্চের টিম তার লোকেশনটা ট্রেস করেছিল আর পৌঁছে গেছিল যেখানে আরাধ্যা আছে সেখানে। ঘাটকোপার বলে একটা এলাকাতে আরাধ্যা নিজের এক বান্ধবীর বাড়িতে ছিল। সেখানে গিয়ে পুলিশ টিম আরাধ্যার সাথে কথা বলে, জিজ্ঞেস করে যে তোমার বাবা কই। আরাধ্যা বলে যে তার বাবা একজন মিউজিশিয়ান, বিভিন্ন কাজে তাকে বিদেশেও যেতে হয়, তো তার বাবা এখন এদেশে নেই, সেই জন্য সে একা কিভাবে সেই বাড়িতে থাকবে, তাই বন্ধুর বাড়িতে এসে রয়েছে।
পুলিশ টিম আরাধ্যার লেখা সেই নোটবুকের পেছনের যে পেজ সেটা তার সামনে দেখায়, জিজ্ঞেস করে যে তুমি বারবার সরি পাপ্পা এরকম লিখেছো কেন। প্রথমটায় আরাধ্যা কিছু না বললেও পুলিশ টিম কিন্তু আরাধ্যাকে এবার নিজের সঙ্গে করে নিয়ে আসে। তারপরে শুরু হয় ১৯ বছর বয়সী আরাধ্যা বা রিয়ার জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের পরে পুলিশ টিম যেটা জানতে পেরেছিল সেটা হচ্ছে আরাধ্যা পাটিল বিনাট রিবোলোর নিজের সন্তান নয়, দত্তক নেওয়া সন্তান। একদম ছোট্টবেলায় আরাধ্যাকে তিনি একটা অনাথ আশ্রম থেকে নিজের বাড়ি নিয়ে এসেছিলেন। তিনি দুবার বিয়ে করেছিলেন, তবে দুবারই তার বিয়েটা টেকেনি। দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্সের পরে তিনি ঠিক করেছিলেন যে তিনি একটা বাচ্চা অ্যাডপ্ট করবেন, আর তিনি রিয়া বা আরাধ্যাকে অ্যাডপ্ট করেছিলেন। তারপরে খুব ভালোবেসে অনেক সুযোগ সুবিধা দিয়ে একদম নিজের সন্তানের মতো করে বড় করেছিলেন। কিন্তু মেয়ে যখন ১৫ বছর হয়ে গেছিল তখন থেকে মেয়ে লক্ষ্য করেছিল বাবার ব্যবহারের মধ্যে পরিবর্তন, বা বাবা তার সাথে যে ব্যবহারগুলো করত সেটা একদম অশালীন ব্যবহার। বাবা তাকে যৌন নির্যাতন করত বলেই সে জানিয়েছিল। সে বলেছিল তার ভালো লাগতো না, তবে সে বাবার প্রতি খুব থ্যাঙ্কফুল ছিল, কারণ কি সে একজন অনাথ, তাকে নিয়ে এসে এত ভালোবেসে এত সুযোগ সুবিধা দিয়ে মানুষ করা হয়েছিল বলে সে কখনো কোনো বিরোধিতা করেনি। তবে ব্যাপারগুলো তার ভালো লাগছিল না, কারণ সে বড় হয়ে ভালো মন্দ সবটা বুঝতে শিখেছিল। এই ঘটনার ৪ মাস আগে সে একদিন সিদ্ধিবিনায়ক মন্দিরে গেছিল। সেই মন্দিরে তার একটা ১৬ বছরের ছেলের সাথে আলাপ হয়েছিল। আলাপের পরে তাদের দুজনের মধ্যে নাম্বার এক্সচেঞ্জ হয়, দুজন ফোন কলে কথা বলতে শুরু করে। মাঝে মাঝে ছেলেটা তার এরিয়ায় এসে তার সাথে দেখাও করে। দুজনে অনেক 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 কথা বলে। সেই কথাতে ছেলেটা নিজের ব্যাপারে সব কথাই রিয়াকে বলতো, আর রিয়া নিজের ব্যাপারে সব কথা সেই ছেলেটাকে বলতো। এই ৪ মাসের মধ্যে তাদের সম্পর্কটা বন্ধুত্বর থেকে অনেকটা বেশি কিছু হয়ে গেছিল। রিয়া কিন্তু নিজের কোনো কথা তার কাছ থেকে লুকাতো না। তার বাবা তার সাথে যে খারাপ ব্যবহার করে, যৌন নির্যাতন বা নোংরা আচরণ করে তার সাথে, সেগুলো সে নিজের সেই বয়ফ্রেন্ডকে জানিয়েছিল। বয়ফ্রেন্ড কিন্তু খুব রেগে যায়, আর বয়ফ্রেন্ড বলে যে তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে কিন্তু আমি অবশ্যই তাকে মেরে ফেলতাম, সে যতই বড় করুক। তবে এখন যেটা করছে সেটা খুব ভুল করছে, পাপ করছে, আর পাপের শাস্তি তার অবশ্যই পাওয়া উচিত। তারপর থেকে যখনই নিজের বয়ফ্রেন্ডের সাথে আরাধ্যার কথা হতো, বয়ফ্রেন্ড কিন্তু ওই কথা অবশ্যই জিজ্ঞেস করতো যে তোমার বাবা আজকাল তোমার সাথে কেমন আচরণ করছে। ধীরে ধীরে একটা সময় আরাধ্যা বা রিয়ারও মনে হয় যে তার বয়ফ্রেন্ড একদম ঠিক বলছে, যেহেতু বাবা, তার বাবার মতো আচরণ হওয়া উচিত। আরাধ্যার নিজের সন্তান নয় বলেই সে এই ধরনের খারাপ আচরণ তার সাথে করছে। ২৬ নভেম্বর ২০১৯ তার বয়ফ্রেন্ড তার বাড়িতে তার কাছে এসেছিল। দুজন কথা বলছে, এমন সময় তার বাবা বাইরে থেকে বাড়ি ফিরেছিল। বাড়ি ফিরতেই তার বাবা বিরক্ত হয়েছিল যে ছেলেটা কে। ছেলেটা কিন্তু সুযোগ বুঝেই তার বাবার কাছে জিজ্ঞেস করেছিল যে আঙ্কাল, আপনি কেন নিজের মেয়ে নয় বলে এত খারাপ আচরণ করেন রিয়ার সাথে। এই কথা শুনে বাবা খুব রেগে গেছিল, নিজের একটা গিটার তুলে সেই ছেলেটার দিকে তেড়ে গেছিল মারার জন্য। এমন অবস্থায় পেছন থেকে রিয়া বাবার মাথাতে একটা লাঠি দিয়ে খুব জোরে আঘাত করে, বাবা মাটিতে পড়ে যায়। দুজনে মিলে কিচেন থেকে নাইফ এনে বহুবার তাকে আঘাত করে, সারা শরীর দিয়ে রক্ত বেরোতে শুরু করে। কিন্তু নিঃশ্বাস তখনও চলছিল। তখন কীটনাশক যে স্প্রে থাকে বাড়িতে, হিট স্প্রে, সেই স্প্রেটা এনে ঢাকনা খুলে তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়।
তারপরে একটা সময় তারা দুজন বুঝতে পারে যে রিয়ার বাবা বিনাট রিবোলো আর বেঁচে নেই। তাকে টানতে টানতে নিয়ে গিয়ে টয়লেটে রেখে দেওয়া হয়, যাতে তার শরীরে যে আঘাতগুলো লেগেছিল, যেখান থেকে রক্ত বেরোচ্ছিল, পুরো রক্তটা বেরিয়ে যায়। এদিকে তারা নেক্সট ডে 27 তারিখে মার্কেটে যায়। মার্কেটে গিয়ে বিভিন্ন বস্তা, বিভিন্ন সুটকেস ইত্যাদি কিনে আনে, আর শরীরটাকে ভাগ করার জন্য একটা ধারালো অস্ত্রও কিনে আনে। 27 তারিখে সারাদিন ধরে দুজনে মিলে, রিয়া আর তার 16 বছরের নাবালক বয়ফ্রেন্ড, দুজনে রিয়ার বাবার শরীরটাকে টুকরো টুকরো করে। করার পরে বিভিন্ন প্যাকেট, বিভিন্ন সুটকেসে সেগুলোকে প্যাক করে ফেলে। কিন্তু একটা হাত আর একটা পা, যেটা থেকে তখনও যেন রক্ত পড়াটা বন্ধ হচ্ছিল না, সেই জন্য সেই লাল সুটকেসে ওই হাতটা আর ওই পাটা বন্ধ করার পর তাদের মনে হয় যে যাতে রক্তটা বাইরে না বেরিয়ে আসে, সেই জন্য সেই ভদ্রলোকের একটা শার্ট, একটা প্যান্ট আর একটা সোয়েটার সেই হাত আর পায়ের সাথে রেখে দেওয়া হয়, যাতে রক্তটা বাইরে বেরিয়ে না আসে। তারপরে সেই প্যাকেটগুলোকে নিয়ে গিয়ে মিঠি নদী বলে একটা নদী আছে তাদের এরিয়াতে, সেগুলো তারা দুজনে ফেলে দেয়। 2-4 বার যেতে হয়েছিল, সবটা ফেলা হয়ে যায়। বয়ফ্রেন্ড নিশ্চিন্ত হয়ে নিজের বাড়ি যায়, আর গার্লফ্রেন্ড সে নিজের একটা বন্ধুকে জানায় যে আমার বাবা বিদেশ যাচ্ছে, কিছুদিন আমি তোদের বাড়িতে থাকবো। আগেও মাঝে মধ্যে থেকেছে, সেই জন্য তারাও সন্দেহ করেনি। পরে সমস্ত ব্যাপারটা সবার সামনে এসেছিল এইভাবেই। সেই লাল সুটকেসে প্যাক করে যে হাতটা পাটা তারা মিঠি নদীতে ফেলেছিল, মিঠি নদী থেকে সেটা সমুদ্র মাহিম বিচে এসে উঠেছিল। বাকি শরীরের পার্টগুলো, যেগুলো কোনো বস্তাতে, কোনো প্লাস্টিকে প্যাক করে তারা মিঠি নদীতে ফেলেছিল, সেগুলো কিন্তু পরবর্তীকালেও পাওয়া যায়নি। বর্তমানে রিয়া বা আরাধ্যা সে জেলেই রয়েছে, কিন্তু তার বয়ফ্রেন্ড 16 বছরের, সে নাবালক ছিল, সেই জন্য তাকে সেই সময় সংশোধনাগারে পাঠানো হয়েছিল। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি আবার চলে আসবো নতুন একটা সত্যি ঘটনা নিয়ে।